বান্ধবীর বাগদান অনুষ্ঠানে এসে এভাবে নিজের অতীতের মুখোমুখি হতে হবে ভাবতেও পারেনি রিমি, যার সাথে রিমির হাজার হাজার স্মৃতিকথা জড়িয়ে আছে। এতগুলো বছর পর তাকে চোখের সামনে থেকে স্তব্ধ হয়ে গেছে, তার পা সামনে এগোনোর শক্তি হারিয়ে ফেলেছে, চোখ জোড়াও ছলছল করছে। এই বুঝি নোনা বৃষ্টি শুরু হবে? আচ্ছা, জীবন এমন কেন? আমরা যাদের থেকে পালিয়ে বেড়াই, জীবনযাত্রা কেন তাড়াতাড়ি আমাদের সামনে এনে দাঁড় করায়? হবু দম্পতি স্টেজে দাঁড়িয়ে, দুজনের হাতেই রিং, শুধু একে অপরকে পরানোর বাকি। ঠিক তখনই স্টেজ থেকে প্রিয়া চিৎকার করে উঠল, রিমি! পরিচিত নাম শুনে প্রিয়লের বুকের ভিতর ধক করে উঠল। তার হৃৎস্পন্দন ঝড়ের গতিতে চলছে, তার মন বলে চলেছে ও আসেনি তো। প্রিয়ল তৎক্ষণাৎ প্রিয়াকে অনুসরণ করে তাকালো। হ্যাঁ, যাকে সে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে সেই মেয়েটি তো তার থেকে কয়েক গজ দূরে দাঁড়িয়ে। প্রিয়ল খুশি হবে নাকি রাগ করবে ভেবে পাচ্ছে না। মানুষ যখন দোটানায় পড়ে তখন সে স্থির হয়ে যায়। প্রিয়লের ক্ষেত্রেও তাই ঘটেছে, সে স্থির হয়ে দাঁড়িয়ে গিয়েছে, অপলক তাকিয়ে আছে রিমির দিকে। তার যে নড়াচড়া করার ক্ষমতা আছে সে কথা হয়তো প্রিয়ল ভুলেই গিয়েছে। প্রিয়া স্টেজ থেকে নেমে দৌড়ে গিয়ে রিমিকে জড়িয়ে ধরল। সকলের দৃষ্টি তখন প্রিয়া আর রিমির দিকে। প্রিয়া খুশিতে আত্মহারা হয়ে বলল, আমি ভেবেছিলাম তুই আসবি না। আমি যে কি পরিমাণ খুশি হয়েছি তোকে দেখে, আমি তোকে বলে বোঝাতে পারবো না। বাগদানের অনুষ্ঠানে যদি কনের বেস্ট ফ্রেন্ডই না থাকে তাহলে কি ভাল লাগে বল? রিমি স্মিথ হাসলো। প্রিয়া রিমিকে ছেড়ে বলল, চল আমার সাথে, সবার সাথে পরিচয় করিয়ে দিব। প্রিয়া রিমির হাত ধরে টানতে লাগলো। রিমি প্রিয়াকে থামিয়ে বলল, প্রিয়া, আমার কথা শোন, পরে শুনবো, এখন চল তো। আজ না প্রিয়া, অন্য একদিন পরিচিত হব। আমার শরীরটা ভালো লাগছে না, হঠাৎ করে কেমন যেন হঠাৎ করে কেমন যেন লাগছে। আমি মেসে ফিরে যাব। প্রিয়া উদ্বিগ্ন হয়ে বলল, তুই তো অনেক ঘামছিস রিমি, তুই ঠিক আছিস? আমার রুমে চল, কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর না হয় যাস। তাছাড়া তুই তো এক রাত আমার সাথেও থাকতে পারিস রিমি। আমি ঠিক আছি, আমি যেতে পারবো, তুই চিন্তা করিস না। রিমির সাথে আনা গিফট বক্স প্রিয়ার হাতে দিয়ে বলল, এই নে, তোর জন্য আমার তরফ থেকে ছোট্ট উপহার, হ্যাপি বার্থডে অ্যান্ড কনগ্রাচুলেশনস। তোর আগামী দিনগুলোর জন্য শুভকামনা, সারা জীবন এইভাবেই হাসি খুশি থাকিস প্রিয়া। প্রিয়া গিফট হাতে নিয়ে বলল, থ্যাংক ইউ, কিন্তু তোর অসুস্থতার কথা শুনে তোকে এভাবে একা কিভাবে ছেড়ে দেই বলতো? রিমি মৃদু হেসে বলল, আমি এতটাও দুর্বল না রে। তুই যা, তোর জীবনের বিশেষ মুহূর্ত আমার জন্য নষ্ট হোক সেটা আমি চাই না। প্রিয়া গাল ফুলিয়ে বলল, তুই এভাবে বলতে পারলি? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর জন্য আমার বিশেষ মুহূর্ত নষ্ট কেন হবে? আজ আমি অসুস্থ হলে তুই আমার জন্য চিন্তা করতি না? আমাকে ফেলে রেখেই নিজের আনন্দ করতি? নাকি আমাকে নিজের ভালো বন্ধুই ভাবিস না? রিমি দুহাত দিয়ে কান ধরে বলল, সরি বাবা, আর এসবে এভাবে বলবো না। এবারে একটু হাস, মুখ গোমড়া করে রাখলে তোকে পেত্নীর মতো লাগে, এভাবে দেখলে তোর হবু বর রিং না পরিয়ে পালিয়ে না যায়। প্রিয়া হেসে রিমির ফিটে আলতো চাপ মারলো। রিমিও হাসলো। এবার আমাকে যেতে হবে রে। আচ্ছা, পৌঁছে কল দিতে ভুলিস না কিন্তু। হুম। রিমি চলে গেল, তবে স্টেজের দিকে একটিবারের জন্য ফিরে তাকালো না। সে জানে অনেকগুলো দাঁড়ালো দৃষ্টি তার দিকে রয়েছে। মনে মনে হয়তো নানা গালমন্দ করছে, ভদ্রতার খাতিরে মুখে বলতে পারছে না। রিমি চায় না কারো চিন্তার কারণ হতে, চায় না নিজে অপদস্থ হতে, তাই নিজেকেই সরিয়ে নিল। রিমিকে চলে যেতে দেখে প্রিয়লের হুঁশ ফিরল। সে স্টেজ থেকে নেমে রিমির পিছু নিতে চাইলো, কিন্তু তৎক্ষণাৎ প্রিয়লের মা পারভিন সুলতানা প্রিয়লের হাত ধরে তাকে আটকে দিল। ফিসফিস করে বলল, কোথায় যাচ্ছিস তুই? রিং পরানো শেষ না করে তুই কোথায় যেতে পারবি না। আর ওই বেহায়া মেয়ের পিছু পিছুই তো নাই। মা, ছাড়ো আমাকে। তুমি ভালো করে জানো এই বিয়েতে আমার মত নেই। আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি। তুই এখান থেকে কোথাও যেতে পারবি না। গেলে আমার মরা মুখ দেখবি বলে দিলাম।
এখন তুই ভাব, তোর কাছে কে বেশি ইম্পর্টেন্ট, আমি নাকি ওই ফালতু মেয়ে? প্রিয়ল রাগে গজগজ করতে করতে প্রিয়াকে রিং পরিয়ে দিল। প্রিয়াও হাসি মুখে প্রিয়লকে রিং পরিয়ে দিল। প্রিয়ল মায়ের দিকে তাকিয়ে বলল, হ্যাপি, এবার আমাকে যেতে দাও। প্রিয়ল এক মুহূর্তও দাঁড়ালো না, ছুটে চলে গেল রিমিকে খুঁজতে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। অনেক ছোটাছুটি করেও রিমির দেখা পেল না সে। রিমি আশেপাশে কোথাও নেই। প্রিয়ল হাঁটুর উপর দুহাত রেখে হাঁপাতে লাগলো। কিছুক্ষণ পর সোজা হয়ে দাঁড়িয়ে বলল, দেখা যখন পেয়েছি, ঠিকানাও খুঁজে বের করতে পারবো। অনেক প্রশ্ন জমে আছে রিমি, এর উত্তর তো তোমাকে দিতেই হবে। প্রিয়াদের বাসা থেকে বের হতেই ভাগ্যক্রমে একটা সিএনজি পেয়ে যায় রিমি। সিএনজিতে ভাড়া বেশি হলেও আজ টাকার চিন্তা করলো না। রিমির দম বন্ধ হয়ে আসছে। এই মুহূর্তে এখান থেকে সরতে পারলেই যেন বাঁচে। রিমি সিএনজির গায়ে মাথা ঠেকিয়ে বাইরে তাকিয়ে রইল। তার গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। প্রিয়ার সামনে চেপে রাখলেও তার চোখ যেন এখন বাদ মানছে না। রিমি চেষ্টাও করছে না। রিমির সামনে পুরোনো স্মৃতিগুলো বারবার সামনে ভেসে আসছে। সে চাইলেও সেসব থেকে দূরে থাকতে পারে না। এতগুলো বছর চেষ্টা করেও যে পারিনি। কেন আমারই সাথে এমন হয়? আমি কি কোনোদিন শান্তিতে থাকতে পারবো না? যে অতীত ভুলতে চাই, সেসবে কেন মাথাচাড়া দিয়ে ওঠে? কেন? আমি কি পাপ করেছি খোদা? কেন আমাকে এত শাস্তি পেতে হচ্ছে? আর কতদিন শাস্তি পেতে হবে আমাকে? আমি আর সহ্য করতে পারছি না। রিমি ফুঁফিয়ে কেঁদে উঠল। রিমির কান্না শুনে ড্রাইভার গাড়ি সাইডে রেখে রিমির দিকে ঘুরে বলল, আপা, আপনি ঠিক আছেন তো? কোনো সমস্যা? রিমি কান্না থামিয়ে নিজেকে স্বাভাবিক করে বলল, না, দুঃখিত ভাই, আপনি গাড়ি চালান। ড্রাইভার গাড়ি চালানো শুরু করলো। কিছু দূর গিয়ে বলল, কারো জীবনের কষ্ট চিরস্থায়ী হয় না, আপনারও ভালো দিন আসবে আপা। রিমি তাচ্ছিল্য করে বলল, আমার কষ্ট হয়তো আমি মরার পরেই শেষ হবে। এইভাবে বললেন না আপা, উপরওয়ালা যা করেন ভালোর জন্যই করেন। ভরসা রাখেন তাহার উপর, তিনি একদিন সব ঠিক করে দেবেন। সেই ভরসায় তো এখনো বেঁচে আছি, কিন্তু কষ্ট যে আমার পিছু ছাড়ে না। সবার জীবনে কোনো না কোনো কষ্ট থাকে, কেউই পরিপূর্ণ নয়। এই পৃথিবীতে কেউই বলতে পারবে না আমার জীবনে কোনো কষ্ট নেই। সবাই কোনো না কোনো দিক থেকে অসুখী। সুখ দুঃখ সব মিলিয়েই তো জীবন। আমাদের এসব মানিয়ে নিতে হয়। আজ যে কারণে আপনি কষ্ট পাচ্ছেন, ভবিষ্যতে এই কারণেই হয়তো মনে হবে ভাগ্যিস আজকের দিনটি আমার জীবনে এসেছিল। রিমি আর কিছু বলল না, তবে মনে কিছুটা জোর পেল। রিমির মেসের সামনে এসে গাড়ি থামলে রিমি নেমে ভাড়া দিয়ে মৃদু হেসে বলল, ধন্যবাদ ভাই। লোকটি হেসে বলল, কখনো মন খারাপ হলে বা কষ্ট পেলে নিজের আশেপাশে তাকিয়ে দেখবেন, কেউ হয়তো আপনার থেকেও বেশি কষ্টে আছে। তাই নিজেকে কখনোই পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ ভাববেন না। মনে রাখবেন, আপনার জন্যও ভালো কিছু অপেক্ষা করছে। প্রিয়াদের বাসা থেকে এসে পারভিন সোজা চলে গেল প্রিয়লের রুমে। প্রিয়ল তখন শাওয়ার নিচ্ছিল। পারভিন ছেলের বের হওয়ার অপেক্ষা করতে পারলেন না। বাথরুমের দরজা কড়া নাড়লেন। পান্না, তাড়াতাড়ি বের হ, তোর সাথে কথা আছে। মা প্লিজ, পরে কথা বলি। এখনই মানে এখনই বের হবি তুই? আমি অপেক্ষা করছি। প্রিয়ল আর কিছু বলল না। শাওয়ার নিয়ে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বের হলো। প্রিয়ল বের হতেই পারভিন রেখে বলল, তোর জন্য এ- আমাদের কতটা এম্বারেসড হতে হচ্ছে তুই জানিস তুই? তোর এইভাবে যাওয়ার দিকে প্রিয়ার বাবা তো বলেই বসলেন, প্রিয়লের কি মত নেই বিয়েতে? আমি বলেছি তোর দরকারি কাজ পড়ে গেছে তাই তাড়াহুড়ো করে চলে এসেছিস। প্রিয়ল তোয়ালে রেখে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করতে করতে বলল, লোকটা বিচক্ষণ আছে, ঠিক ধরে ফেলেছে আমার মত নেই, সত্যিটা বলে দিলেই হতো। পারভিন গর্জে উঠে বলল, পান্না, নিজের ফ্যামিলির মান সম্মান নিয়ে একটু ভাববি না তুই? প্রিয়ল পারভিনের দিকে ঘুরে বলল, ফ্যামিলি আমার কথা না ভাবলে আমি কেন ভাবতে যাব? পারভিন কিছু বলবে তার আগেই প্রিয়ল বলল, আজকে আমার এঙ্গেজমেন্ট হবে সেটা আমাকে জানিয়েছিলে? আমাকে কি বলেছিলে? বাবার কোনো ঘনিষ্ঠ পার্টনারের মেয়ে নাকি জন্মদিন, পরিবার শুদ্ধ লোককে নাকি দাওয়াত করেছে।
না গেলে খারাপ দেখাবে। এসব বলে নিয়ে গিয়েছিলে। আরে আমি তো ভেবেছিলাম বাচ্চা একটা মেয়ের বার্থডে সেলিব্রেট করতে যাচ্ছি। কিন্তু সেই মেয়েকে যে আমার গলায় ঝোলানোর প্ল্যান করে রেখেছো সেটা আমাকে একবার বলার প্রয়োজন মনে করোনি? বললে তুই রাজি হতি? না, হতাম না। তাই বলে আমাকে না জানিয়ে মূর্তির মতো স্টেজে নিয়ে দাঁড় করিয়ে দিতে পারো না। আমি ছোট না মা, নিজের ভালো মন্দ আমি বুঝি। আমি কাকে বিয়ে করব না করব সেটা আমি বাছাই করব। ছোট থেকেই যখন যা ইচ্ছা হয়েছে তাই করে বেরিয়েছিস। আমি কি কোনোদিন বাধা দিয়েছি? কিন্তু তোর বিয়ের ব্যাপারে তোর মন মর্জি চলবে না। আমার একটা মাত্র ছেলে। আমার কি নিজের ছেলের বিয়ে নিয়ে শখ আহ্লাদ থাকতে নেই? আমারও তো ইচ্ছে করে আমি নিজের পছন্দ করে সুন্দরী গুণবতী লক্ষ্মীমত্ত বউ গড়ে তুলবো। তুই কি আমার এই একটি মাত্র ইচ্ছা পূরণ করবি না? মায়ের কথা শুনে প্রিয়লের মুখের গাম্ভীর্য কেটে গেল। সে উচ্চস্বরে হেসে উঠল। এবার পাগলের মতো হাসছিস কেন? প্রিয়ল ঠোঁটের কোণায় মৃদু হাসি বজায় রেখেই বলল, তোমার কথা শুনে মা, তোমার মনে তোমার মনে হয় প্রিয়া কোনোদিন কিচেনে ঢুকেছে, বাসার কোনো কাজ করেছে? তাহলে সে গুণবতী হলো কিভাবে? তবে হ্যাঁ, সুন্দরী বটে। তাতে কি হয়েছে? আমি শিখিয়ে পড়িয়ে নিব। তাছাড়া আমার একমাত্র ছেলের বউকে দিয়ে কাজ করাবো নাকি? দরকার হলে আরো দুজন কাজের লোক রাখবো। প্রিয়ল এবারও উচ্চস্বরে হাসলো, বলল, মা, তুমি পারো বটে। তুমি কোনোদিনও নিজের কথায় অটল থাকতে পারো না। তুই কি বলতে চাচ্ছিস? প্রিয়ল হাসি থামিয়ে বলল, আসলে কি বলো তো মা, যেখানে লাভ দেখো তুমি সেখানেই দৌড় দাও। তুমি চেনো শুধু টাকা। প্রিয়ার বাবার অনেক টাকা আছে আর একটি মাত্র মেয়ে, তাই ভাবছো বিয়ের পর সব আমার হবে। কিন্তু আমি আদৌ এসব চাই কিনা কখনো জানতে চেয়েছো মা? আমি যা করি তোর ভবিষ্যতের কথা ভেবেই করি। টাকা পয়সা কি আমি সাথে করে কবরে নিয়ে যাব? কিন্তু মা, একবারও কি ভেবে দেখেছো এসব তোমার ছেলেকে আদৌ ভালো রাখতে পারবে কিনা? ওই বেহায়া মেয়েটা পারবে? শোন পান্না, আমি বেঁচে থাকতে কোনোদিনও ওই মেয়েকে নিজের বউ হিসেবে নিজের ছেলের বউ হিসেবে মানতে পারবো না। আর তুইও ওই মেয়ের পিছু পিছু যাবি না পান্না। তুই তো সবই শুনেছিস, তারপরও কেন ওই মেয়েকে খুঁজে বেড়াচ্ছিস? ঘৃণা লাগে না তোর? আমার তো ভাবলেই ঘৃণা লাগে। ছি! প্রিয়ল মাকে ছেড়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো, রাগে চেপে রাখতে দুহাত মুষ্টিবদ্ধ করে রাখলো। পারভিন এগিয়ে এসে ছেলের গায়ে হাত রেখে বলতে লাগলো, প্রিয়া খুব ভালো মেয়ে, ওকে বিয়ে করলে তুই সুখী হবি। মায়ের উপর ভরসা রাখ পান্না। প্রিয়ল মায়ের হাত সরিয়ে দিয়ে বলল, মা, এই বিষয়ে আর কথা না বলি প্লিজ। আমি খুবই ক্লান্ত, বিশ্রামের প্রয়োজন। পারভিন বলল, ঠিক আছে, তুই রেস্ট নে। আমি এখন যাচ্ছি, তবে কাল কিন্তু প্রিয়াকে নিয়ে ঘুরতে যাবি। আমি প্রিয়াকে বলে এসেছি আজকে ওভাবে চলে এসেছিস, সবাই কি না কি ভাবছে। কাল মনে করে ওর জন্য প্রিয়াকে সরি বলিস। কথাটা মাথায় থাকে যেন। প্রিয়ল না করতে চেয়েও কিছু একটা ভেবে বলল, প্রিয়ার নাম্বারটা দিও তো মা। রেস্টুরেন্টে মুখোমুখি বসে আছে প্রিয়ল এবং প্রিয়া। সামনে কয়েক রকমের খাবার। প্রিয়া লজ্জায় নিতে মুখে না নিয়ে চামচ দিয়ে নাড়াচাড়া করছে। একটু পর পর আর চোখে প্রিয়লের দিকে তাকাচ্ছে। প্রিয়লের সাথে চোখাচোখি হতেই চোখ নামিয়ে নিচ্ছে। ব্যাপারটা লক্ষ্য করে প্রিয়ল মৃদু হাসলো। কফির মুখে কফির কাপে এক চুমুক দিয়ে নামিয়ে বলল, তুমি কি বরাবরই চুপচাপ স্বভাবের? আমার তো মনে হয় না। প্রিয়া লজ্জাজড়িত কণ্ঠে বলল, আসলে আমি অনেক কথা বলতে পারি। বলতে শুরু করলে আমাকে থামানো মুশকিল। কিন্তু আপনাকে দেখলে কেন যেন আমার কথা বন্ধ হয়ে যায়। প্রিয়ল পূর্বের নেই হেসে বলল, শোনো মেয়ে, আমি অতটাও ভয়ঙ্কর মানুষ না যাকে দেখলে কথা প্লাস কথা প্লাস খাওয়া তুমি ভুলে যাবে। নাকি তুমি ভাবছো বিল তোমার দিতে হবে, তাই টেনশনে সব ভুলে গেছো? হুম? প্রিয়ল ভ্রু কুঁচকে তাকালো, তারপর হেসে বলল, সিল আমিই দিব। প্রিয়াও হাসলো। আরে না না, তেমন কিছুই ভাবছি না। তাহলে খাওয়া শেষ করো। আপনি খাবেন না? না। প্রিয়ল কফির কাপ উঁচু করে বলল, এনাফ ফর মি। প্রিয়া খেতে শুরু করলো। প্রিয়ল কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমার ফ্রেন্ড যে কাল তোমার বার্থডে দেরি করে এসেছিল? প্রিয়লের কথা শেষ হওয়ার আগেই প্রিয়া বলল, রিমি? হুম। ওর সাথে তোমার কতদিনের পরিচয়?
3 বছরের। আমরা একই ডিপার্টমেন্টে পড়ি। আপনি ওকে চেনেন? না মানে হঠাৎ ওর কথা জিজ্ঞাসা করলেন তো তাই। প্রিয়ল অন্যমনস্ক হয়ে বলল, না, এই রিমিকে আমি চিনি না। ও। প্রিয়ল ফের জিজ্ঞাসা করলো, আচ্ছা, ও কি বিয়ে করেছে? ও কোথায় দেখে? প্রিয়া হেসে বলল, কেন? আপনার ভাইয়ের জন্য মেয়ে খুঁজছেন নাকি? রিমি কিন্তু খুবই ভালো মেয়ে, রূপবতী, গুণবতী, বিদ্যাবতী, সব দিক দিয়েই পারদর্শী। ওর সাথে বিয়ে হলে আপনার ভাই সুখী হবে। ওর সাথে বিয়ে হলে আমি আর রিমি একই বাড়িতে থাকতে পারবো। উফ, আমার তো ভাবতেই ভালো লাগছে। প্রিয়া খুশিতে আত্মহারা হয়ে উঠল। তবে প্রিয়ল চুপ করে রইল। প্রিয়লের চুপ করে থাকতে দেখে প্রিয়া বলল, সরি, আসলে দুই বেস্ট ফ্রেন্ড একসাথে থাকবো সেটা ভেবে এক্সাইটেড হয়ে পড়েছি। বললেন না যে কেন জানতে চাচ্ছেন? তোমাকে তোমার সতীন বানাবো তাই। প্রিয়ার হাসি মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে উঠল। প্রিয়লের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করতে লাগলো প্রিয়ল কথাটা মজা করে বলল নাকি সিরিয়াসলি বলল। প্রিয়ার মুখের এক্সপ্রেশন দেখে প্রিয়ল হেসে বলল, জাস্ট কিডিং। প্রিয়ার আত্মা যেন জান ফিরে পেল। সে হেসে বলল, হ্যাঁ হ্যাঁ জানি, তাছাড়া আপনি বানাতে চাইলেও রিমি রাজি হবে না। রিমির উপর আমার ভরসা আছে, ও কখনোই আমার সাথে বেইমানি করবে না। আচ্ছা, রিমির ব্যাপারে সব জানো তুমি? ওর অতীত বর্তমান, রিমি তোমাকে ওর ব্যাপারে সব বলেছে? প্রিয়া মলিন কণ্ঠে বলল, না বলেনি। অনেকবার জিজ্ঞাসা করেছি, কিন্তু সবসময় এড়িয়ে গিয়েছে। হয়তো অতীতের এমন কোনো চাপা কষ্ট লুকিয়ে আছে যা রিমি মনে করতে চায় না। আচ্ছা, আপনি ওর ব্যাপারে এত কিছু জিজ্ঞাসা করছেন কেন? বউ রাগ করলে তো বউয়ের কাছে বন্ধুর বন্ধু বান্ধবী হেল্প করে বউয়ের রাগ ভাঙাতে। তাই জেনে রাখছি, যদি আমার উপর কখনো রাগ করো, তখন তো আমার ওই ঘনিষ্ঠ বান্ধবীর শরণাপন্ন হতে হবে। কি করলে তোমার রাগ ভাঙবে সে বুদ্ধি নিতে হবে না? প্রিয়া লাজুক ভঙ্গিতে বলল, আপনি এত দূর ভেবেও ফেলেছেন? জি, ভাবতে হয়। আচ্ছা, বললে না যে কোথায় থাকে? চারিপাশ অন্ধকার হয়ে উঠেছে। আকাশে মেঘের আনাগোনা চলছে। দূর থেকে ভেসে আসা মেঘের গর্জন জানান দিচ্ছে বৃষ্টি এলো বলে। দুপুরের আকাশ জুড়ে সূর্য তার তাপ ছড়াচ্ছিল। হঠাৎ করে কোথা থেকে যে মেঘ জড়ো হলো। রিমি দ্রুত পা চালাচ্ছে। যে করেই হোক বৃষ্টি আসার আগেই মেসে ফিরে যেতে হবে। টিউশনে যাওয়ার সময় রোদ থাকায় সাথে ছাতা নিয়ে যাওয়া হয়নি। এখন বৃষ্টিতে ভিজলে নির্ঘাত জল চলে আসবে, সে আরেক ঝামেলা। রিমি মনে মনে সৃষ্টিকর্তার কাছে দোয়া করছে মেসে পৌঁছাবার আগে যেন বৃষ্টি না দেয়। মেসের কাছাকাছি আসতে রিমির সাহস হলো, এখন বৃষ্টি আসলেও কোনো সমস্যা নেই, এক দৌড়ে চলে যেতে পারবে। রিমি নিচের দিকে তাকিয়ে গেটের দিকে এগিয়ে যেতে নিল। গেট হাত রাখতেই পাশ থেকে কেউ একজন বলে উঠল, আপনার সো কল্ড বয়ফ্রেন্ডের কি টাকার অনটন চলছে, নাকি আপনার প্রয়োজন ফুরিয়ে গেছে তাই এমন একটা বিচ্ছিরি জায়গায় রেখে চলে গেছে? রিমি পাশে ফিরে তাকালো। পাশে প্রিয়লকে দেখে রিমি চমকে উঠল। সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল সেখানে। প্রিয়ল রিমির মেসের বিল্ডিং এর দিকে তাকিয়ে বলল, চলেই গেছে হয়তো, নইলে কি আর এমন একটা জায়গায় থাকতে হয়? রিমি নিজেকে সামলে নিয়ে কোনো জবাব না দিয়েই গেটের দরজা খুলল। প্রিয়ল এগিয়ে এসে গেটের দরজায় হাত রেখে বলল, আরে আরে, জবাব না দিয়ে যাচ্ছেন যে? কেউ কিছু জিজ্ঞাসা করলে তার উত্তর না দেয়া ব্যাড ম্যানার, জানেন না? রিমি রেগে ঠেস করে গেটের দরজা লাগালো। প্রিয়লের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, মেয়েদের আবাসনের সামনে দাঁড়িয়ে মেয়েদের হেনস্থা করা বুঝি গুড ম্যানার? আপনাদের মতো থার্ড ক্লাস মেয়েরা তো এসবেই অভ্যস্ত। আপনারা জানি বড়লোক ছেলেরা যেন আপনাদের পেছন পেছন ঘুরে আপনাদের ডিস্টার্ব করে, এসবে আনন্দ পান আপনারা। রিমি হেসে বলে, কি আশ্চর্য, আপনারা ভদ্রলোকগুলো এসব বুঝেও আমাদের মতো থার্ড ক্লাস মেয়েদের পেছন পেছন কুকুরের মতো ঘুরে বেড়ান। প্রিয়ল গেটের দরজা থেকে হাত সরিয়ে নিল। দাঁতে দাঁত চেপে বলল, মুখ দিয়ে কথার ফুলঝুরি ফুটছে। খুব কথা শিখে গেছেন, শুকে গেছিস তাই না? আপনাদের মতো ভদ্রলোকদের কাছ থেকেই শিখেছি। নিজের ভদ্রতা বজায় রাখুন, সরে দাঁড়ান। রিমি যেতে চাইলে প্রিয়ল ফের রিমিকে আটকে দিল। বলল, আমার কথা শেষ হয়নি। তোর সাথে আমার অনেক কথা আছে। আমার কথা শেষ না হলে তুই এখান থেকে যেতে পারবি না।
আমার আপনার সাথে কোনো কথা নেই। কিন্তু আমার আছে। আপনি এমন করে এমন জোর করে করলে আমি কিন্তু চেঁচাতে বাধ্য হব। প্লিজ এখান থেকে চলে যান। হুট করে বজ্রপাতের ধ্বনি তুলে ঝুম বৃষ্টি শুরু হলো। প্রিয়ল আকাশের দিকে তাকালো। সেই সুযোগে রিমি প্রিয়লকে আলতো ধাক্কা দিয়ে সরিয়ে ভিতর থেকে লক লাগিয়ে দিল। রিমি এক দৌড়ে ভিতরে ঢুকে গেল। পেছন থেকে প্রিয়ল চিৎকার করে বলে উঠল, আমার কথা শেষ না করে এখান থেকে এক চুলও নড়ব না রিমি। অনেক প্রশ্ন জমা আছে, জবাব না নিয়ে আমি এখান থেকে যাব না রিমি। এই বৃষ্টির মাঝেও ঠায় দাঁড়িয়ে থাকবো। তুই তো জানিস আমি কতটা জেদি। রিমি ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দরজায় হেলান দিয়েই দাঁড়িয়ে রইলো। ভিতরে আসতে আসতেও বৃষ্টির ফোঁটায় কিছুটা ভিজে গেছে রিমি। রিমির মাথা নিচু করে হাঁপাতে লাগলো। রিমিকে দেখে রুমে থাকা শিলা আর রিয়া এগিয়ে আসলো। শিলা দুষ্টু হাসি হেসে বলল, ছেলেটা কে রে? রিমি নিজেকে স্বাভাবিক করে বলল, কোন ছেলে? শিলা রিমিকে আলতো ধাক্কা দিয়ে বলল, নেকা, গেটের কাছে যে ছেলেটা ছিল সেই ছেলের কথা বলছি। কেউ না। ছেলেটা তোর বয়ফ্রেন্ড না? না। রিমি নিজের বিছানার দিকে এগিয়ে গেল। বিছানায় ব্যাগ রেখে আলনার দিকে এগিয়ে গেল। শিলা ও রিমির পিছু পিছু হাঁটতে লাগলো। শিলা বলল, তুই সত্যি বলছিস তো? হ্যাঁ সত্যি। তাহলে আমার সাথে সেটিং করিয়ে দে না রে। ছেলেটা হেব্বি হ্যান্ডসাম। আমি দেখেই ফিদা হয়ে গেছি। ছেলেটা কি করে? তোর পরিচিত কেউ? কথা বলতে বলতে রিমি আর শিলা ওয়াশরুমের কাছে চলে আসলো। রিমি পিছনে ফিরে বিরক্ত সুরে বলল, এখন কি আমার সাথে ওয়াশরুমে ঢুকবি? শিলা দাঁত কেলিয়ে বলল, না তুই যা, থ্যাঙ্কস। রিমি ভিতরে গিয়ে দরজা লাগিয়ে দিল। বাইরে থেকে শিলা বলল, আচ্ছা শুধু একটা বল, ছেলেটার নাম কি? রিমি জবাব দিল না। রিয়া বলল, লাভ নেই, মনে হচ্ছে ছেলেটা রিমির পিছে লাট্টু। দেখ এই বৃষ্টির মাঝেও আমাদের রুমের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। কই দেখি দেখি। শিলা দৌড়ে রিয়ার পাশে গিয়ে দাঁড়ালো। রিয়া এতক্ষণ জানলার কাছে দাঁড়িয়ে প্রিয়লকে ফলো করছিল, এখন শিলাও জয়েন করলো। শিলা গুমড়ো মুখ করে বিছানায় গিয়ে বসলো। দূর, এটাও গেল। আমি কি সারা জীবন সিঙ্গেলই থাকবো? রিয়া শিলার পাশে বসে বলল, আহা, মন খারাপ করিস না, তোরও একটা গতি হবে। তুই কি বুঝবি আমার দুঃখ? যা তুই বয়ফ্রেন্ডের সাথে গিয়ে কথা বল, আমাকে আর সান্ত্বনা দিতে হবে না। সেটা তো তুইও না বললেও বলবো। রিয়া ফ্রেশ হয়ে বের হয়ে দেখলো শিলা গাল ফুলিয়ে বসে আছে আর রিয়া শিলাকে সান্ত্বনা দিচ্ছে। রিমি ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? রিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, অ্যাজ অলওয়েজ হার্টব্রেক। শিলা গাল ফুলিয়ে বলল, তুই মিথ্যা বললি কেন? আমি কি মিথ্যা বললাম? ছেলেটা তোর বয়ফ্রেন্ড না? সত্যিই তো বলেছি। তাহলে ছেলেটা এই বৃষ্টির মাঝেও বাইরে দাঁড়িয়ে আছে কেন? রিমি দ্রুত পায়ে হেঁটে জানলার কাছে গেল, কিন্তু জানলা দিয়ে উঁকি মেরে কাউকে দেখতে পেল না। রিমি আনমনে বিড়বিড় করে বলল, আপনি কোনোদিনও আপনার কথা রাখতে পারেননি। প্রতিবারই যুদ্ধ না করিয়ে ময়দান থেকে পালিয়ে গেছেন। আপনার থেকে এর চেয়ে বেশি আর কি বা আশা করা যায়? কি রে, এখনো দাঁড়িয়ে আছে? রিমির কথায় রিয়ার কথায় রিমি জানালার পর্দা টেনে বলে, না। রিমির জবাবে রিয়া মনঃক্ষুণ্ণ হলো। সে আশা করেছিল উত্তরটি হ্যাঁ সূচক হবে। রিয়া নাটকীয়ভাবে সাথে বলল, ইস, আমি ভেবেছিলাম রোমিও এখনো তার জুলিয়েটের জন্য দাঁড়িয়ে আছে। এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় জুলিয়েটকে একটুখানি দেখিবার আশায় রোমিও আকুল দৃষ্টিতে তাকিয়ে আছে। আহ কি রোমান্টিক একটি দৃশ্য। দূর, আমার ভাবনার মর্যাদা রাখলো না এই ছেলেটা। রিমি তাচ্ছিল্য ভরে হাসলো, বলল, এমন দৃশ্য নাটক সিনেমায় হয়, উপন্যাসের পাতায় লেখা থাকে। বাস্তবে এমন আশা করা বোকামি। ভেবেছিলাম রাকিবকে এ ছেলের অনবদ্য প্রচেষ্টার গল্প বলবো, আর বলবো তুমিও তোমার ভালোবাসার পরীক্ষা দাও। এক ঝড়ের রাতে আমার মেসের সামনে সারা রাত দাঁড়িয়ে থাকো। আমার প্ল্যানে জল ঢেলে দিল ছেলেটা। রিমি হেসে বলল, আর কত পরীক্ষা নিবি? বেচারাকে দেখ, আমার মায়া হয়। তুই যা বলিস বেচারা অকপটে সব মেনে নেয়। বেচারার প্রতি আমারও মায়া হয়, কিন্তু বেশি পাত্তা দিলে তো গুরুত্ব দেওয়া কমিয়ে দিবে। তাই মাঝে মাঝে একটু পরীক্ষা নিই। আচ্ছা তুই আমার গল্প ছাড়া তোর গল্প বল। আমার কিসের গল্প? এই যে এই ছেলেটা কবে থেকে তোর পিছনে নিচ্ছে, এই পর্যন্ত কিভাবে আসলো, কি কথা হলো, সবই
শিলা নিজের বিছানায় ছেড়ে রিমির বিছানায় এসে বলল, আমিও শুনতে চাই। রিমি শুয়ে কাঁথা মুড়ি দিয়ে বলল, আমার শীত করছে, জ্বর আসবে মনে হচ্ছে, একটু রেস্ট নিতে দে। শিলা বেঞ্চি কেটে বলল, হ্যাঁ, আমরা কিছু জিজ্ঞাসা করলেই তোর জ্বর ওঠে। এ আর নতুন কি? চল আমরা পড়তে বসি, ওকে ওর মতো থাকতে দে। এই বৃষ্টির মাঝে কি পড়তে বসে? চল গল্প করি। শিলা আর রিয়া নিজেদের মধ্যে কথা বলতে বলতে রিমির বিছানা ছেড়ে সরে গেল। ওরা যেতেই রিমির মুখের উপর থেকে কাঁথা সরালো, স্মরণ করতে লাগলো কত শত স্মৃতির কথা। বৃষ্টিতে কাকে ভেজা হয়ে বাসায় ফিরল প্রিয়ল। ফিরে এক মুহূর্ত দেরি না করে মায়ের কক্ষে প্রবেশ করলো। পাহাড়ি, পাপড়ি আর রোকসানা পারভিনের কাছে বসে আছে। পারভিন সুলতানা কাতর কণ্ঠে আবার জিজ্ঞাসা করছে, আমার পান্না এসেছে? ও কখন আসবে? আর একবার কল করো পান্নাকে। মা, প্রিয়ল ভেজা শরীর নিয়েই মায়ের কাছে বসলো। মায়ের হাত ধরে বিচলিত কণ্ঠে বলল, কি হয়েছে মা? খুব খারাপ লাগছে? ডাক্তার এসেছিল? আমি এখনই ডাক্তারকে কল করছি। প্রিয়ল উঠতে চাইলে পারভিন প্রিয়লের হাত ধরে তাকে থামিয়ে বলল, ডাক্তার ডাকতে হবে না, তুই এসে গেছিস, আমি এমনিতেই সুস্থ হয়ে উঠবো। রোকসানা বলল, আপা, আপনি রেস্ট নেন, আমি আপনার জন্য স্যুপ বানিয়ে আনছি। রুকসানা চলে যেতেই পারভিন পাপড়িকে বলল, ছোট কাকিমার কোনো হেল্প লাগবে কিনা দেখ। পাপড়ি উঠে গেল। ওরা যেতে পারভিন ঝটপট বিছানা থেকে উঠে পড়ল। উঠে দরজা লাগিয়ে প্রিয়লের সামনে এসে দাঁড়ালো। মায়ের এমন আচরণে প্রিয়ল হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। পারভিন ব্যতিব্যস্ত হয়ে বলল, প্রিয়া বলল তুই নাকি ওই বেহায়া মেয়েটার অ্যাড্রেস জানতে চেয়েছিস। তুই গিয়েছিলি ওর কাছে? রিমির সাথে তোর কথা হয়েছে? কি কথা হয়েছে? আমি কিন্তু ওকে কোনোদিনও এই বাড়িতে ঢুকতে দিব না, পান্না। প্রিয়ল কিছুক্ষণ চুপ থেকে হু হু করে হেসে উঠল। তবে তার এই হাসি যে কষ্টের ছাপা আর্তনাদের, তার তা ধোঁকাও হওয়া, সেটাও প্রিয়লের চোখে মুখে ফুটে উঠেছে। বৃষ্টির মাঝেও ঠায় দাঁড়িয়েছিল প্রিয়ল। হঠাৎ করে প্রিয়লের মোবাইলের পাপড়ির কল আসে। পাপড়ি বলে, মা কেমন যেন করছে, বাসায় ছেলে মানুষ কেউ নেই, কি করব বুঝতে পারছি না, আমার খুব ভয় করছে ভাইয়া, তুমি তাড়াতাড়ি এসো। পাপড়ির কল পেয়ে দ্রুত বাসায় চলে আসে প্রিয়ল। বাসায় এসে বুঝতে পারছে এত কিছুই সত্যি নয়, সবই তার মা পারভিনের সাজানো নাটক, তার থেকে রিমিকে দূর করার জন্য পরিকল্পিত নাটক। ছেলেকে পাগলের মতো হাসতে দেখে পারভিন বলল, এভাবে হাসছিস কেন? প্রিয়ল হাসতে হাসতে বলল, মা, তুমি অভিনেত্রী হলে না, অভিনেত্রী হলে না কেন? এই আইশোয়ার অভিনেত্রী হলে প্রতি বছর অন্তত একটি অ্যাওয়ার্ড তোমার ঝুলিতে থাকতো। কথাটা বলে প্রিয়ল দরজার দিকে এগিয়ে গেল। পিছন থেকে পারভিন বলল, আমার কথার জবাব না দিয়ে কোথায় যাচ্ছিস? বললি না যে রিমির কাছে গিয়েছিলি কিনা? প্রিয়ল দরজা খুলে কঠোর ভাষায় জানিয়ে দিল, আমার কাছ থেকে কোনো উত্তর আশা করো না মা, আজকের পর থেকে আমি তোমার কোনো প্রশ্নের জবাব দিব না। প্রিয়ল, চেঁচিও না মা, তুমি অসুস্থ না, এভাবে চিৎকার করলে তোমার মিথ্যা সবার সামনে প্রকাশ পেয়ে যাবে। বিবি জানতে পারলে কি হবে বলো তো? কাকিমা আসছে, চুপ গিয়ে শুয়ে পড়ো মা। আর হ্যাঁ, আর কখনো মিথ্যার আশ্রয় নিও না। তুমি তো জানো মা, আমি মিথ্যা কতটা ঘৃণা করি। প্রিয়ল চলে গেল। পারভিন বেগম রাগে গজগজ করতে করতে বিছানায় গিয়ে বসলো। তখনই কারো পায়ের শব্দ শুনতে পেল। শব্দ শুনে পারভিন আগের ন্যায় বিছানায় শুয়ে পড়ল। প্রিয়ল ফ্রেশ হয়ে নিচে নামলো। 2 ঘন্টা ভেজা কাপড়ে দেখে ঠান্ডা লেগে গেছে তার। বারবার হাসি দিচ্ছে। তাই ভাবলো 1 কাপ কড়া লিগারের চা পান করবে। তাদের বাসায় সন্ধ্যা 7টার মধ্যে সবাই ডিনার সেরে ফেলে। তারপর যে যার রুমে। প্রয়োজন ছাড়া কেউই আর নিচে নামে না। শাকিলাও হয়তো এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। এই মুহূর্তে কাউকে বিরক্ত করতে ইচ্ছা করছে না প্রিয়লের। তাই নিজেই চা বানাতে কিচেনের দিকে এগিয়ে গেল। কিচেনে এখনো আলো জ্বলছে। প্রিয়ল এগিয়ে যেতেই দেখতে পেল তার মেজো কাকিমা নিতা চা বানানোর জন্য চুলায় পানি বসিয়েছেন। প্রিয়লকে দেখে নিতা শীতল কণ্ঠে বলল, তুই এখানে কি করছিস? কি লাগবে?
কিছু লাগবে? প্রিয়ল হাসি দিয়ে বলল, দেখো না বৃষ্টিতে ভিজে কেমন ঠান্ডা লেগে গেছে। মাথাও ব্যথা করছে। তাই ভাবলাম এক কাপ কড়া লিকারের চা খেয়ে দেখি কোনো উন্নতি হয় কিনা। তোমারও কি মাথা ব্যথা করছে কাকিমা? না, তোর ছাত্রও বৃষ্টিতে ভিজে বাসায় ফিরেছে। তারও নাকি মাথাটা ব্যথা করছে। তাই চা বানাতে এলাম। তুই তোর রুমে যা, আমি চা বানিয়ে নিয়ে আসছি। কথা বলতে বলতে চা বানানোর জন্য আরেক কাপ পরিমাণ পানি পাতিলে ঢেলে দিলেন। প্রিয়ল গেল না, সেখানেই দাঁড়িয়ে রইল। নিতা কয়েকটি লবঙ্গ, এলাচ আর আদা কুচি গরম পানিতে ছেড়ে দিল। প্রিয়লের দিকে না তাকিয়ে জিজ্ঞাসা করলো, কিছু বলবি? প্রিয়ল কোনো বনিতা না করেই বলল, রিমি কোথায় থাকে? তুমি তুমি জানতে, তাই না কাকিমা? আমি কিভাবে জানবো? রিমির সাথে আমার কোনো যোগাযোগ নেই। প্রিয়াদের বাসায় রিমিকে দেখে সবার চোখের মুখে বিস্ময়ের ছাপ থাকলেও তোমার চোখে মুখে বিস্ময়ের চিটেফোঁটাও ছিল না। এত বছর পর বোনের মেয়েকে দেখে তুমি কিন্তু একটু চমকাওনি। তোমার মধ্যে কোনো আবেগ কাজ করেনি। এই যে এখন আমি রিমির কথা জিজ্ঞাসা করলাম, তোমার মধ্যে এখনো কোনো প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না আমি। তুই কি প্রতিক্রিয়া আশা করেছিলি? এই যেমন ধরো তুমি অস্থির হয়ে যাবে, আমার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকাবে, তারপর বিচলিত কণ্ঠে জানতে চাবে আমার সাথে রিমির দেখা হয়েছে কিনা, কথা হয়েছে কিনা, রিমি কোথায় আছে, কেমন আছে, ভালো আছে কিনা। মিতা চা পানিতে ঢেলে বলল, রিমির ব্যাপারে এত আগ্রহ থাকার কথা না, তাই জিজ্ঞাসা করিনি। তুই যদি আগেই জানতি রিমি কোথায় আছে, আমাকে কেন জানাওনি? প্রয়োজন মনে করিনি তাই। প্রয়োজন মনে করোনি? তোর মা তো তোকে সব বলেছে। তুইও অতিভক্ত ছেলে হয়ে সব বিশ্বাসও করেছিস। সত্যি মিথ্যা যাচাই করার প্রয়োজন মনে করিসনি। এরপর জানানোর আর কি থাকতে পারে? তাছাড়া তুই তো ভালোই আছিস। মেয়েটাকেও এবার একটু শান্তিতে থাকতে দে। তোমার মনে হয় আমি ভালো আছি? নিতা প্রিয়লের দিকে এক নজর তাকিয়ে বলল, খারাপ কিছু তো দেখছি না। নিজের বিজনেস সামলাচ্ছিস, বিয়ে করে নতুন জীবনে পা রাখতে যাচ্ছিস। আর রিমি কি করছে? সমাজে টিকে থাকার জন্য প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে। একা একটা মেয়েকে মধ্যরাতে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে প্রিয়ল। মেয়েটা কোথায় যাবে, কি করবে, কেউ একটিবারের জন্য ভাবেনি। এই বাসায় আসার পর থেকে মেয়েটাকে নানাভাবে লাঞ্ছনার শিকার হতে হয়েছে। তুইও তো মেয়েটাকে কম অপমান করিসনি। তারপরও তুই কিভাবে আশা করিস আমি তোকে রিমির অ্যাড্রেস দিব, যেন তুই মেয়েটাকে আরো কষ্ট দিতে পারিস? কাকিমা, রিমি যা করেছে তার জন্য এটা ওর প্রাপ্য। ও কিভাবে পারলো আমার সাথে বেইমানি করতে? ও কি জানতো না আমি ওকে কতটা ভালোবাসতাম? নিতা তাচ্ছিল্য করে হেসে বলল, ভালোবাসতাম? এখন বাসিস না নাই, তাই তো? প্রিয়ল মাথা নিচু করে চুপ করে রইল। সবসময় চোখের দেখা সত্যি হয় না প্রিয়ল। সারা জীবন তো মায়ের কথাই বিশ্বাস করে গেলি। একবার নিজের যাচাই করে দেখ, একবার নিজের মনের কথা শোন। মা একা তো দেখেনি, বাসার সবাই দেখেছে শুনেছে, ইভেন তুমিও কাকিমা। কই, আমি তো তেমন কিছুই বিশ্বাস করিনি। রিমি তোমার বোনের মেয়ে বলে? উহু। তুই তো কোনো ভুল ছিলি আজও। মানে কি বোঝাতে চাচ্ছ তুমি? আমি ওকে ভালোবাসি না? যদি না বাসি তাহলে ওকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছি কেন? ওর মুখ থেকে সত্যি জানতে মরিয়া হয়ে উঠেছি কেন? এখন আদৌ কি কোনো লাভ হবে সত্যি জেনে? কোনো কিছু কি পরিবর্তন হবে? রিমি যা বলবে সেসব এক কথায় বিশ্বাস করতে পারবি তুই? যদি রিমির কথা সত্যি হয় তবে রিমির হয়ে স্ট্যান্ড নেওয়ার সাহস আছে তোর? গোটা দুনিয়া যদি রিমির বিরুদ্ধে কথা বলে, তখন রিমির পাশে দাঁড়ানোর সাহস আছে তোর? তাছাড়া তুই তো এখন রিমিকে ভালোবাসিস না, তাহলে কেন মেয়েটার কষ্ট বাড়াচ্ছিস? নিতা চায়ের কাপটা প্রিয়লের হাতে দিয়ে বলল, রিমির গা এখনো শুকায়নি, সেখানে আর লবণ দিয়ে ছিটা দিস না প্রিয়ল। মেয়েটাকে বাঁচতে দে, রিমির সামনে যাস না, আমি তোকে অনুরোধ করছি। নিতা ট্রেতে করে 2 কাপ চা নিয়ে নিজের রুমের দিকে গেলেন। প্রিয়ল চায়ের কাপে চুমুক দিয়ে নিম্ন স্বরে বলল, আমি যে ভালো নেই কাকিমা। রিমিকে কিভাবে ভালো থাকতে দেই বলো? আমি যতটা কষ্ট পেয়েছি তার দ্বিগুণ ওকে ফেরত দেব। অনেক দিনের বন্ধের পর আজ ভার্সিটিতে এসেছে রিমি। ভার্সিটিতে ঢুকে রিমি দেখতে পেল গেটের কাছে সাতিম গাছের নিচে বসে আছে প্রিয়া।
রিমিকে দেখেই সে রাগান্বিত ভঙ্গিমায় এগিয়ে আসলো। রিমি না হেঁটে দাঁড়িয়ে রইল। প্রিয়া কাছে এসে কোমরে দু হাত রেখে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল রিমির দিকে। ভাব বুঝতে পেরে রিমি প্রিয়ার হাত জড়িয়ে ধরলো। আইসক্রিম খাবি? আমার ট্রিট। ঘুষ দিচ্ছিস? রিমি মৃদু হেসে বলল, একদমই না। আমার কি সাধ্য আছে তোকে ঘুষ দেওয়ার? প্রিয়া ভেংচি কেটে বলল, হয়েছে, ডং করতে হবে না। রাগ বাড়ার আগেই থামিয়ে দিলি। তোর সাথে একটু রাগও করে থাকতে পারি না আমি? রিমি হাসলো। ক্যান্টিনে যেতে যেতে প্রিয়া বলল, তোকে কতবার কল করেছি জানিস? অসুস্থতার কথা বলে আমার এঙ্গেজমেন্ট পার্টি থেকে চলে আসলি। বাসায় ঠিক মতো পৌঁছালি কিনা আমার টেনশন হয় না বুঝি? তুই তো কল করলি না, তাই আমিও করলাম না। সেটাও ধরলি না। এমনকি কল ব্যাকও করলি না। রাগ হবে না বল? সরি রে, বাসায় গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখলাম তোর কল। ভাবলাম নিউলি এঙ্গেজ কাপল, হয়তো ব্যস্ত আছিস, তাই আর ব্যাক করিনি। হ্যাঁ, তোর তো স্বভাব সবকিছু নিজেই ভেবে নেওয়া। নিউলি এঙ্গেজ মাই ফুড। আমার তো এখনো নিজেকে সিঙ্গেলই মনে হচ্ছে। রিমি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো, কেন? পর মুহূর্তে বলল, সরি, পার্সোনাল কোয়েশ্চেন করছিস? প্রিয়া ক্যান্টিন থেকে দুটো আইসক্রিম তুলে রিমির হাতে একটি ধরিয়ে দিয়ে বলল, তুই বড্ড ফর্মালিটি করিস। তুই আমার বেস্ট ফ্রেন্ড। তুই জিজ্ঞাসা করবি না তো কে করবে? আর আমিই বা আর কাকে আমার সুখ দুঃখের কথা শেয়ার করব? রিমি কাউন্টারে গিয়ে বিল পরিশোধ করলো। তারপর দুজনেই আইসক্রিম খেতে খেতে ক্লাসরুমের দিকে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে প্রিয়া আনমনে বলল, আমার কেন যেন মনে হয় প্রিয়ল অন্য কাউকে ভালোবাসে বা ভালোবাসতো, এখনো সেখানেই আটকে আছে। রিমি ভেতরে দগ করে উঠলো। হৃদস্পন্দন বেড়ে গেল। রোদের তাপে আইসক্রিমগুলো যাচ্ছে, কিন্তু রিমির সেদিকে খেয়াল নেই। সে আত্মচিন্তায় মগ্ন। দিন দিন রিমির বয় বেড়ে যাচ্ছে। রিমির কাছে মনে হচ্ছে পৃথিবীতে সত্যি লুকানোর মতো কঠিন কাজ আর দুটো নেই। একটি সত্যি আড়াল করতে হাজারো দেখা না দেখা করতে হয়, হাজারো শোনা না শোনা ভান করতে হয়, কেন হচ্ছে জেনেও না জানার ভান করতে হয়। আবার সত্যি প্রকাশ করাটাও কঠিন, কাছের মানুষদের কষ্ট দিতে হয়। কিরে, তোর আইসক্রিম তো গলে যাচ্ছে, কাঁদছিস না কেন? রিমি অন্যমনস্কতা কাটলো। আইসক্রিমে কামড় বসিয়ে দিয়ে বলল, এই তো খাচ্ছি। প্রিয়া হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল, এই রে, দেরি হয়ে যাচ্ছে। কাটাসটা ক্লাসে ডুববে, তাড়াতাড়ি চল। প্রিয়া আর রিমি আইসক্রিম শেষ করে দ্রুত পায়ে হেঁটে চলল ক্লাসের দিকে। কিন্তু কথায় আছে না, যেখানে ভাগের বয় সেখানে রাত হয়। ওদের ক্ষেত্রেও ঠিক তাই ঘটলো। দুজনেই ৩ মিনিট দেরি করে ফেললো এবং এই শাস্তিস্বরূপ বাইরে ৩ মিনিট কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে, নইলে ভেতরে প্রবেশ নিষেধ। তমাল ছাদের ক্লাসে এটা নতুন কিছু না। প্রতিদিনই কেউ না কেউ কানে ধরে বাইরে দাঁড়িয়ে থাকতেই হবে। এটা যেন ডেইলি রুটিনের অংশ। স্যার ভীষণ সময়নিষ্ঠ মানুষ। তিনি নিজে কখনো দেরি করে ক্লাসে আসেন না এবং কেউ দেরি করে ক্লাসে আসবে সেটাও পছন্দ করেন না। প্রিয়া কান ধরে রিমির দিকে ঘুরে বলল, আমাদের কি কান ধরে দাঁড়িয়ে থাকার বয়স? আমরা কি বাচ্চা? ইয়ং হ্যান্ডসাম স্যার হয়েও কেন যে বুড়োদের মতো বিহেভ করে উনি বুঝি না। আর তোকেও বলি বলি হারি, দেরি হয়েছে, ক্লাস ঢুকতে দেবে না। চল বাইরে বসে আড্ডা দে, তা না হলে তোর এই ক্লাস করতেই হবে, কান ধরে দাঁড়িয়ে থেকে হলেও। দূর, ভাল লাগে না। তোর ইচ্ছে না হলে তুই যা না, আমি তোর ক্লাস করবই। এই তোর জেদের জন্যই আমার মতো নিরীহ প্রাণী শাস্তি ভোগ করতে হচ্ছে। কুশ গল্প শেষ করে ভেতরে প্রবেশ করলো। স্যারের কথা শুনে রিমি আর প্রিয়া ভিতরে প্রবেশ করলো। স্যার বোর্ডে কিছু লিখছিলেন। প্রিয়া স্যারের দিকে তাকিয়ে বেঞ্চি কেটে খাতা বের করলো। মনে মনে ১০০টা গালিও দিল। ঠিক ৩টায় ভার্সিটির সামনে কফি শপে আমি অপেক্ষা করব। না আসলে কি করতে পারি আশা করি আন্দাজ করতে পারছিস। ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে রিমি। লম্বা ঘন চুলে বেনুলি বেনুনি করেছে। তখনই মোবাইলে নোটিফিকেশনের শব্দ এলো। রিমি চুল বেঁধে মোবাইল হাতে নিল। অপরিচিত নাম্বার। তবুও কৌতূহলবশত মেসেজ বক্সে ওপেন করলো। রিমি বুঝতে বাকি নেই মেসেজটি কে করেছে। রিমির ভাবনায় ডুবে গেল।
কি করবে সে? প্রিয়লের জেদ সম্পর্কে রিমি ভালোই অবগত। এদিকে প্রিয়ার সাথে প্রিয়লের এঙ্গেজমেন্ট হয়ে গেছে। প্রিয়া যদি জানতে পারে তার আর প্রিয়লের ব্যাপারে, তাহলে প্রিয়া কষ্ট পাবে না? যদি বন্ধুত্ব শেষ হয়ে যায়? আচ্ছা, প্রিয়াকে কি সব বলে দেওয়া উচিত, নাকি বন্ধুত্ব রক্ষা করে ফের একবার হারিয়ে যাওয়া উচিত? কিরে, তোর ক্লাসের জন্য দেরি হচ্ছে না? কি ভাবছিস এত? রিয়ার কথায় রিমির ধ্যান ভাঙলো। রিমি মাথা নাড়িয়ে বলল, না কিছু না, চল একসাথেই বের হই। হ্যাঁ চল। রিয়া আর রিমি একসাথে ক্লাস থেকে বের হলো। শিলার আজ খুব সকালে ক্লাস থাকায় সে 1 ঘন্টা আগেই বের হয়ে গেছে। রিমি আর রিয়া গেটের বাইরে বের হতেই দেখতে পেল রিয়ার বয়ফ্রেন্ড রাকিব বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। রিয়া রাকিবের দিকে তাকিয়ে হেসে হাত নাড়ালো। পর মুহূর্তে রিমির কথা মাথায় আসতেই রিয়া রিমির দিকে ফিরে তাকালো। রিয়ার মলিন মুখটা দেখে রিমি মৃদু হেসে বলল, তুই ভাইয়ার সাথে যা, আমি একাই যেতে পারবো। সরি রে, ভেবেছিলাম আজ দুজন একসাথে যাব। আমি জানতাম না ও আসবে। দূর বোকা, আমি কিছু মনে করিনি। অন্য একদিন একসাথে যাব। তুই তাড়াতাড়ি যা, ভাইয়া কখন থেকে তোর অপেক্ষায় করছে। কথাটা বলে রিমি নিজেই রিয়াকে ঠেলে এগিয়ে দিল। রিয়া যেতে যেতে পিছনে ফিরে রিমিকে বলল, সাবধানে যাস। এগেইন সরি। ওকে। রিমি রিয়ার পানে যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে রইল। ওরা আড়াল হতেই রিমি দীর্ঘশ্বাস ফেলে হাঁটতে শুরু করলো। রিমির মেস লোকালয় থেকে একটু ভেতরে। গ্রাম্য ছায়া আছে এই বাসায়। অনেক পুরনো একটি ভবন। দেখে মনে হয় যেন রাজা মহারাজাদের আমলের তৈরি। দেওয়ালগুলোতে আগাছা জন্মে আছে। কলেজের হোস্টেলে থাকলে অনেক খরচ, তার উপর সময় মেনে চলতে হয়। রাত ৭টার মধ্যে হোস্টেলে ফিরতে হয়। কিন্তু রিমির তো সময় মেনে চলা সম্ভব নয়। তাকে টিউশন করতে হয়, নিজের পড়াশোনা সহ যাবতীয় খরচ চালাতে হয়। এতে অনেক সময় রাত ৮টা ৯টাও বেজে যায়। তাই রিমি ঠিক করে কম ভাড়ার একটি মেস থাকবে। অনেক ঘুরে এই বাসাটা রিমির উপযুক্ত বলে মনে হয়েছে। এই বাসা থেকে ১০ মিনিট হাঁটলে বাস স্ট্যান্ড। সেখান থেকে বাসে চেপে ভার্সিটিতে যায় রিমি। পিয়ল একবার ঘড়ির দিকে তাকাচ্ছে আর একবার জানালা দিয়ে বাইরের দিকে তাকাচ্ছে। পরপর 2 কাপ কফি পান করে ফেলেছে। ঘড়িতে এখন 3টা বেজে 35 মিনিট। প্রিয়ল আরো 1 কাপ কফি অর্ডার করলো। মনে মনে বলল, আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস তো রিমি? এর ফল ভালো হবে না। অনেক কষ্টে নিজের রাগ কন্ট্রোল করেছি। আবার যদি পুরনো ফর্মে ফিরি, তুই সামলাতে পারবি তো? ক্লাস শেষ হতেই হাত ঘড়ির দিকে তাকালো রিমি। 3টার ঘাঁটা অনেক আগেই পার হয়ে গিয়েছে। রিমি দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো। প্রিয়াকে বলল, আমার একটু লাইব্রেরিতে যেতে হবে, তুই বাসায় চলে যা। উফ, তোর মতো পড়াপ্রেমী কিভাবে যে আমার বন্ধু হলো বুঝি না। এত পড়ে কি হবে? জীবনে একটু আনন্দ আহ্লাদ তো করতে হবে। আমার একটু শপিং এ যেতে হবে, তুইও আমার সাথে যাবি? অন্য একদিন যাবো রে, সামনেই তো এক্সাম। টিউশন করে এক্সামের পড়া কমপ্লিট করা খুব কষ্ট হয়ে পড়বে। এখন থেকেই প্রিপারেশন নিতে হবে। আজ তোর কোনো কথাই শুনবো না। আজ তোর যেতেই হবে। চল তো। প্রিয়া রিমিকে জোরপূর্বক বাইরে বের করলো। গেটের বাইরে যেতেই রিমি পা পা থেমে গেল। সামনে প্রিয়ল গাড়িতে হেলান দিয়ে কঠোর দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। প্রিয়লকে দেখেই রিমি গলা শুকিয়ে আসতে লাগলো। মনে মনে ভাবতে লাগলো, কোনো সিন ক্রিয়েট করবে না তো? এখন কি করবে সে? কিরে, থেমে গেলি কেন? প্রিয়া রিমির দৃষ্টি অনুসরণ করে সামনে তাকালো। প্রিয়লকে দেখেই তার চোখে মুখে এক খালি হাসি হাসি ফেলে গেল। প্রিয়া রিমির হাত ধরে প্রিয়লের কাছে গেল। আপনি হঠাৎ এখানে? প্রিয়ল রিমির দিকে চোখ সরিয়ে প্রিয়ার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, এই দিকে দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। ভালোই করেছেন। আমরাও একটু শপিং এর যাওয়ার প্ল্যান করেছি। আপনি সাথে থাকলে বেশ মজা হবে। তাই নাকি? হ্যাঁ। রিমি ইতস্তত বোধ করে বলল, প্রিয়া তোরা যা, আমি লাইব্রেরিতে যাচ্ছি। রিমি পেছনে ঘুরলো। প্রিয়া দৌড়ে এসে রিমির হাত চেপে ধরলো। না না, সেটা চলবে না, তোকেও আমাদের সাথে যেতেই হবে। রিমি একবার পিয়লের দিকে তাকিয়ে বলল, আমি 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 কাবাব মে হাড্ডি হতে চাই না রে। বয়ফ্রেন্ড যেতে দিবে না হয়তো। প্রিয়া হেসে বলল, বয়ফ্রেন্ড? তাও আবার ওর?
ও কাউকে পাত্তা দিলে তো সারাক্ষণ বইয়ের মুখে গুজে থাকে। প্রিয়ল তাচ্ছিল্য করে বলল, এমন মেয়েদের ভিতরে গাপলা থেকে বেশি, যারা দেখায় অথচ ভিতরে আর এক। খোঁজ নিয়ে দেখো সরষেতে ভূত আছে কিনা। তবে প্রিয়লের কটু কথা রিমি গায়ে কাটার মতো বিঁধছে, তবুও রিমি প্রতিউত্তর দিল না। নিম্ন স্বরে বলল, প্রিয়া আমি যাই রে। কিন্তু প্রিয়া নাছোড়বান্দা, সে কিছুতেই রিমিকে ছাড়বে না। বাধ্য হয়ে রিমি প্রিয়লকে গাড়িতে উঠতেই হলো। প্রিয়ল ড্রাইভ করছে আর প্রিয়া নানা বিষয়ে কথা বলা চলেছে। তবে প্রিয়লের সে কথায় মন নেই। সে লুকিং গ্লাসে রাগী দৃষ্টিতে বারবার রিমির দিকেই তাকাচ্ছে, যেন চোখ দিয়ে রিমিকে ভস্ম করে দিবে। বিষয়টি রিমিও লক্ষ্য করেছে, তাই সে আর নজর বাইরের রাস্তার দিকেই রেখেছে। রিমি, দেখতো এই শাড়িতে আমাকে কেমন লাগবে? খুব সুন্দর, তাহলে এটা নেব? হঠাৎ তোর শাড়ির প্রতি এত আগ্রহ? সামনে আমার বিয়ে না, আমি ঠিক করেছি বিয়ের পর শাড়ি পরবো। হাতে মুঠো ভরে কাচের ছুরি পরবো আর গায়ে নূপুর, পায়ে নূপুর। সকালে ঘুম থেকে উঠে চা নিয়ে প্রিয়লের সামনে যাব। প্রিয়ল তখন গভীর ঘুমে মগ্ন থাকবে। আমি আমার হাত ওর কানের কাছে নিয়ে নাড়াচাড়া করব। চুরির শব্দে ও বিরক্ত হয়ে চোখ মেলবে। তবে চোখ খুলে যখন দেখবে আমি সুন্দর করে সেজে ওর জন্য চা হাতে দাঁড়িয়ে আছি, তখন মৃদু হেসে উঠে বসবে। আলতো করে আমার হাত ধরে টেনে ওর পাশে বসাবে। তারপর ব্যাস ব্যাস, আর কিছু বলতে হবে না। প্রিয়া লাগুক হাসলো প্রিয়া লাজুক হাসলো। রিমি একটু দূরে গিয়ে গাড়ি দেখতে লাগলো। হঠাৎ তার চোখ আটকে গেল একটি লাল রঙের শাড়িতে। রিমি শাড়িটি নিজের উপর রেখে আলতো হাত বুলালো। প্রিয়া রিমিকে লক্ষ্য করে এগিয়ে আসলো। রিমির দেখে শাড়িটি নিয়ে বলল, বাহ, এই শাড়িটি খুব সুন্দর, আমাকে মানাবে রিমি? প্রিয়া শাড়িটি নিজের গায়ে জড়ালো। রিমি হেসে বলল, খুব মানাবে, একদম লাল টুকটুকে বউ লাগবে। হঠাৎ করে প্রিয়ল এসে প্রিয়ার হাত থেকে শাড়ি নিয়ে জায়গা মতো রেখে দিল। এই শপের এই শপের কোনো শাড়ি ভালো নয়, চলো অন্য শপে যাই। প্রিয়লের আকস্মিক হস্তক্ষেপে প্রিয়া স্তম্ভিত হলো। তবে প্রিয়লকে কিছু জিজ্ঞাসা করার সাহস পেল না। শপিং মল থেকে বের হয়ে পার্কিং এরিয়ায় দাঁড়িয়ে আছে রিমি আর প্রিয়া। তখনই প্রিয়ার মোবাইলে বাসা থেকে কল আসে। কোনো জরুরি কাজে তাকে এক্ষুনি প্রস্থান করতে হবে। প্রিয়া নিজের ড্রাইভারকে কল করে। ততক্ষণে প্রিয়লও গাড়ি নিয়ে চলে আসে। প্রিয়া প্রিয়লকে বলে, আমার আর্জেন্ট যেতে হবে, আপনি একটু রিমিকে পৌঁছে দিতে পারবেন? প্রিয়ল যেন এই মুহূর্তের প্রতীক্ষায় ছিল। সে সাথে সাথে জবাব দিল, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, নো প্রবলেম, থ্যাংক ইউ। কিন্তু রিমির দুকদুকানি বেড়ে গেল। সে জানে প্রিয়লের সাথে যা মানে তিক্ততার সাগরে ডুব দেওয়া। সারা রাস্তা তাকে অনেক অবাঞ্ছিত কথা শুনতে হবে, অনেক অপদস্থ হতে হবে। প্রিয়া, তুই চিন্তা করিস না, আমি একাই যেতে পারবো। চুপচাপ যা বলেছি শোন। তোর টিউশন এখান থেকে অনেক দূরে, আমি জানি। সন্ধ্যাবেলা তুই একা একা গেলে আমি চিন্তায় থাকবো। প্রিয়ল সাথে গেলে আমি একটু নিশ্চিন্ত হতে পারবো। রিমি বিড়বিড় করে বলল, প্রিয়লের সাথে যাওয়াটাই চিন্তার বিষয়। হ্যাঁ, কিছু বললি? না না, কিছু না। প্রিয়া শোনো, আমার ড্রাইভার চলে এসেছে। প্রিয়ল শোনো, আমার ড্রাইভার চলে এসেছে, আমি আসছি। রিমি অসহায়ের মতো প্রিয়ার চলে যাওয়ার পানে চেয়ে রইল। প্রিয়ল হর্ন বাজালো। রিমি বিরক্তি নিয়ে প্রিয়লকে দিকে তাকালো। দীর্ঘশ্বাস ফেলে পেছনের দরজা খুলতে নিতে প্রিয়ল বলল, ও হ্যালো মিস, আমাকে দেখে কি ড্রাইভার মনে হচ্ছে? সামনে এসে বসো। শেষ উক্তিটি জোর দিয়েই বলল প্রিয়ল। রিমি ইতস্তত বোধ করলেও চুপচাপ সামনের সিটে গিয়ে বসলো। অনেকটা সময় পেরিয়ে গেছে, প্রিয়ল একটি কথাও বলেনি। এতে রিমি ভয় আর বেশি বেড়ে যাচ্ছে। এ যেন ঝড় আসার পূর্ব মুহূর্ত। চারপাশ থমকে আছে। হঠাৎ করে বৈরী হাওয়া বয়ে যাবে। সে হাওয়ার সাথে বয়ে আনবে কত শত ক্ষত। স্মরণ করিয়ে দিয়ে যাবে মুছে ফেলা তিক্ত স্মৃতিকথা। রিমি অস্থির হচ্ছে। সে স্থির থাকতে পারছে না, বারবার সিট বেল্ট ধরে টানাটানি করছে। হঠাৎ করে প্রিয়ল গাড়ির ব্রেক কষলো। রিমি কৌতূহলী দৃষ্টিতে প্রিয়লের দিকে তাকালো। তবে প্রিয়ল সেই দৃষ্টি উপেক্ষা করলো। সে সিট বেল্ট খুলে গাড়ি থেকে নামলো। রিমির পাশে গিয়ে দরজা খুলে গম্ভীর কণ্ঠে বলল, বের হ। রিমি নাড়াচড়া না করে হাঁ করে তাকিয়ে রইল প্রিয়লের দিকে। তার হাত কাঁপছে, ভীষণ রকম কাঁপছে। এতটাই কাঁপছে যে সিট বেল্ট খোলার মতো সহজ কাজটিও সে করতে পারছে না। প্রিয়ল কিছু না বলে হাত বাড়িয়ে রিমির সিট বেল্ট খুলে দিয়ে গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। রিমি ভীত পায়ে গাড়ি থেকে নামলো। রাস্তার দুপাশে ঘন জঙ্গল।
আশেপাশে বাড়িঘরও নেই। একেবারেই নিরিবিলি পরিবেশ। যদিও মাঝে মাঝে দু একটা গাড়ি দ্রুত গতিতে আসা যাওয়া করছে। তাদের সময় কোথায় বা আশেপাশে কি ঘটছে না দেখার। এখানে কাউকে মেরে ফেলে রাখলেও কেউ হদিস পাবে না, যতদিন না দেহ পচে গন্ধ ছড়ায়। আশেপাশে তাকিয়ে রিমির ভয়টা প্রখর হলো। সে ধীর পায়ে প্রিয়েলের দিকে এগোলো। কাঁপা কাঁপা কণ্ঠে শুধালো, এখানে গাড়ি থামালেন কেন? গাড়িতে কোনো সমস্যা হয়েছে? প্রিয়ল রেগে জোরে দুহাত গাড়ির উপর রাখলো। শব্দে রিমি খানিকটা কেঁপে ধুমুক বন্ধ করে ফেললো। প্রিয়ল রাগান্বিত কণ্ঠে বলল, তুই তুই হচ্ছিস প্রবলেম। তোকে কি আমি বলেছিলাম আমি তিনটায় কফি শপে থাকতে বলেছিলাম কিনা? কি হলো জবাব দে। জি। আসিসনি কেন? রিমি কাঁপা গলায় জবাব দিল, এক্সট্রা ক্রাশ ছিল। এক্সট্রা ক্রাশ ছিল নাকি তুই ক্লাস এক্সট্রা বানিয়েছিস? দেখ রিমি, আমি আর আগের আমি নেই। আমি অনেক কষ্টে নিজেকে সামলিয়েছি, রাগ জেদ সব কমিয়েছি। তুই আমাকে পুরনো আমিতে পরিণত করিস না। যা জানতে চাবো সত্যি সত্যি জবাব দিবি। আমি সত্যিই বলছি। বিশ্বাস না হলে প্রিয়াকে জিজ্ঞেস করতে পারেন। সেটা তো আমি করবই। আগে পুরনো হিসাব চুকিয়ে নেই। পুরনো কোন হিসাব বাকি আছে আপনার? প্রিয়ল চোখ বন্ধ করে মাথা ঠান্ডা করলো। নরম স্বরে জিজ্ঞাসা করলো, সেদিন রাতে কি ঘটেছিল রিমি? এক মুহূর্তে চোখের সামনে ভেসে উঠলো পুরনো স্মৃতিস্তম্ভ, যা এতগুলো বছর বুকের গহীনে দামাচাপা দিয়ে রেখেছে। এত গহীনে রেখেছিল যে সেগুলো দিক ভুল করিয়ে কোথাও বাইরে আসতে পারবে না। কিন্তু এখন এই মুহূর্তে কেন বাইরে আসতে চাচ্ছে? না না, সেটা কিছুতেই হতে দেওয়া চলবে না। রিমি দুহাতে নিজের ওড়না মুষ্টিবদ্ধ করলো। আপন মনে আওড়াতে লাগলো, পেছনে ফিরে তাকালে শুধু নিজের কষ্টটাই দেখতে পাবি রিমি। তোর কষ্টে অন্য কেউ কষ্ট পাবে না। কি লাভ অতীত ঘেঁটে? কিছু কি পরিবর্তন হবে? তুই আগের অসুখেই ছিলি, এখনো অসুখেই থাকবি। মাঝে অতীত মনে করে কষ্ট বাড়বে। কি দরকার নিজের কষ্ট বাড়ানোর? কিছু জানতে চাচ্ছি আমি রিমি। নিজেকে সামলে নিয়ে কিছুক্ষণ সময় নিল রিমি। কঠোর কণ্ঠে বলল, আপনার ফ্যামিলি নিশ্চয়ই আপনাকে বলেছে। আমি তোর কাছে জানতে চাচ্ছি। যখন আমি জানাতে চেয়েছি আপনি শুনতে চাননি। এখন আমি জানাতে চাই না। অ্যাকচুয়ালি জানানোর প্রয়োজন মনে করছি না। এতগুলো বছর পার হয়ে গেছে তবুও আমি সেখানেই পড়ে আছি রিমি। প্লিজ আমাকে সব খুলে বল। বিশ্বাস কর, আমি রাগের মাথায় ওইদিন অনেক কিছুই বলে ফেলেছিলাম। কিন্তু যখন রাগ কমে গেছে আমি সাথে সাথে তোকে কল করেছি, কিন্তু তোকে পাইনি। আমি তোর কাছ থেকে সত্যিটা জানতে চেয়েছি। দেশে এসে আমি তোকে পাগলের মতো খুঁজে বেরিয়েছি। আমি তোকে বিশ্বাস করতে চাই রিমি। তুই আমাকে সবটা খুলে বল। আমি তোকে ইনোসেন্ট প্রমাণ করবই রিমি, করবই। আমাকে বোঝাচ্ছেন নাকি নিজেকে? আপনার মধ্যে এখনো অবিশ্বাস রয়ে গেছে। আপনি দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। হ্যাঁ হ্যাঁ ভুগছি। কি করব আমি বল? যাকে আমি নিজের সবটা দিয়ে ভালোবেসেছি, তার নামে এসব শুনে কারই বা কষ্ট না হবে? একদিকে আমার পুরো পরিবার, অন্যদিকে তুই। একবার মনে হয় তুই এমন কিছু করতেই পারিস না, আমাকে টোকাতেই পারিস না। অন্যদিকে মনে হয় আমার পুরো পরিবার কি তবে ভুল শুনেছে, ভুল দেখেছে? আমি পাগল হয়ে যাচ্ছি এসব ভেবে ভেবে। যখন তোর আর সাকিনের কথা মনে হয় সমস্ত দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। আমি নিজেকে সামলাতে পারি না। এত রাগ হয় মনে হয় তোকে মেরে নিজেও শেষ করে ফেলি। প্রিয়লের চোখ উম সুরেলের চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে, যা দেখে রিমির হৃদয় গড়িয়ে যাচ্ছে। শ্বাস-প্রশ্বাস দৃঢ় হয়ে আসছে। তবুও মনকে শান্ত করে বলল, কাউকে ভালোবাসার প্রথম শর্তই হলো বিশ্বাস। যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা থাকে না। ভালোবাসা মরে যায়। যাকগে সেসব কথা। আমি অতীতের কালো অধ্যায় পেছনে ফেলে ফেলে এসেছি। আমি আর সেখানে ফিরতে চাই না। এসব বলে নিজের এবং আমার সময় নষ্ট করবেন না প্লিজ। কি আপনি আপনি করছিস? তোর মুখে আপনি ডাক বড্ড বেমানান লাগে রিমি। নিজেকে খুব পরপর মনে হয়। আপনি কি আদৌ আপনার কেউ আপনি কি আদৌ আমার আপন কেউ ছিলেন? ছিলাম না? নিজেকে প্রশ্ন করুন। রিমি, তুই এতটা বদলে গেছিস। হ্যাঁ বদলেছি, তবে পরিবর্তনটা আপনার থেকেই শেখা। রিমি, আমার ভেতরে কি চলছে তুই কি বুঝতে পারছিস না? না, পারছি না। প্রিয়ল করুণ কণ্ঠে বলল, আমি এভাবে বাঁচতে পারছি না রিমি। আমি নিজেকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, তোকে ভুলে যাওয়ার চেষ্টা করেছি, তোর থেকে নিজেকে গুটিয়ে নেওয়ারও চেষ্টা করেছি। পারিনি রিমি। তোকে দেখলে আমি অন্য
অন্য আমি হয়ে যায়। আমার হৃদয় দুর্বল হয়ে পড়ে। আমার গণ্ডি যে রিমিতেই সীমাবদ্ধ। এখন থেকে প্রিয়াতে সীমাবদ্ধ করার চেষ্টা করুন। সামনে আপনার আর প্রিয়ার বিয়ে। এই মুহূর্তে অন্য মেয়ের কথা ভাবা অন্যায়। বিয়েটা আমার ইচ্ছার, নিজের ইচ্ছায় হচ্ছে না রিমি। আমি জানতামও না সেদিন আমার এঙ্গেজমেন্ট হবে। রিমি ধরা গলায় বলল, আমি আপনার পারিবারিক আলাপচারিতা শুনতে চাই না। শুধু এটুকু বলে রাখি, আমার বান্ধবীটা বড্ড ভালো। ওকে কখনো কষ্ট দিবেন না প্লিজ। তাছাড়া দুপরিবারই স্বনামধন্য। আপনাদের মানাবিও ভালো। রিমি, আমার টিউশনে যেতে হচ্ছে। টিউশনে যেতে দেরি হচ্ছে, আমি আসছি। আমার কথা শেষ হয়নি রিমি। তুই এখন কোথাও যেতে পারবি না। আপনার বাবার অনেক টাকা আছে। আপনি দুই একদিন অফিসে না গেলেও বড় সড় লস হলেও আপনার কিছুই আসবে না যাবে না। হুচট খেয়ে পড়ে গেলেও সামলানোর অনেক লোক আছে। আমার কেউ নেই। আমার টিউশন চলে গেলে, টিউশনে না গেলে না খেতে পেরে মরতে হবে। পড়াশোনা তো দূরের কথা। আমি পৌঁছে দিচ্ছি, গাড়িতে বস। লাগবে না, এত দূর লিফট দেওয়ার জন্য ধন্যবাদ। রিমি একটি অটোরিকশা দেখতে পেয়ে সেটিকে থামালো। অটোরিকশা টানতে রিমি দ্রুত উঠে পড়ল। প্রিয়ল রিমির ঝাওয়ার পানে অপলক চেয়ে রইল। তার নয়ন এখনো অশ্রুসিক্ত। কে জানে, হয়তো রিমির চোখও ভিজছে নোনা জলে। সকাল থেকেই বৃষ্টি। এই থামছে তো এই নামছে। ইদানিং বৃষ্টিরও কি মুড সুইং হয়। বৃষ্টির কারণে আজ ভার্সিটি যাওয়া হয়নি, টিউশনেও যায়নি। বৃষ্টি হলেই বাংলাদেশে সবকিছুর দাম বেড়ে যায়। সবজির গায়ের তো হাত দেওয়াই যায় না। গাড়ি ভাড়ার কথা আর কি বা বলবো। 10 টাকার রাস্তা 30 টাকা চেয়ে বসে। এই মাসে খরচটা একটু বেশিই হয়েছে। তার বৃষ্টির দিনে বাড়তি ভাড়া দিয়ে ভার্সিটি বা টিউশনে যাওয়ার মতো অবস্থা তার মানিব্যাগে নেই। খরচের ক্ষেত্রে আরেকটু সতর্কতা অবলম্বন করতে হবে। ভেবেচিন্তে খরচ করতে হবে। জানলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে রিমি। বাইরে এখনো বৃষ্টি পড়ছে। বৃষ্টির পানি ছিটকে রিমির গায়ে বিন্দু বিন্দু পানি জমছে। এতে রিমির ভালো লাগছে নাকি খারাপ লাগছে বোঝা যাচ্ছে না। সে আপন মনে আকাশ পানে চেয়ে আছে। আচ্ছা, আকাশেরও কি তার মতো অজস্র কষ্ট জমেছে? আকাশের কষ্ট তবু বৃষ্টি হয়ে ঝরে পড়ছে। তার কষ্ট কিভাবে কমবে? রিমির ভাবনার ছেদ ঘটিয়ে রিয়া বলল, কিরে, তোর আশিক আজও এসেছে নাকি? এত মনোযোগ দিয়ে বাইরে দেখছিস। রিয়া জানলা দিয়ে বাইরে উকি দিল। রিমি জানলার পর্দা টেনে বলল, আমার কোনো আশিক টাশিক নেই। সে কি, ওই ছেলেটা কি তবে দুদিনই হাল ছেড়ে দিল? রিমির শীত করছে। সে বিছানায় গিয়ে গায়ে কাঁথা জড়াতে জড়াতে বলল, ধরেছিলই বা কবে যে ছেড়ে দেবে? রিমি দুষ্টুমি করে রিয়া দুষ্টুমি করে বলল, তোর কণ্ঠে অভিমানী অভিমানী গন্ধ পাচ্ছি। তুই কি চাস হাল হাল ধরে রাখুক? তোর যত সব বাজে কথা। রিয়া কিলকিলিয়া হাসলো। এখানে হাসার মতো কোনো কারণ রিমি খুঁজে পেল না। কাজেই সে কিছুটা বিরক্ত বোধ করলো। তবে বেশি মাথা না ঘামিয়ে রিমি কাতা মুড়িয়ে শুয়ে পড়লো। অনেকদিন পার হয়েছে। সেদিনের পর প্রিয়ল আর কখনই তার সামনে আসেনি। মেসেজ করে তাকে বিরক্তও করেনি। প্রিয়ার মুখে শুনেছে বিয়ের তোড়জোড় নাকি ভালোই চলছে। বড়লোকি ব্যাপার স্যাপার রিমির মাথায় ঢোকে না। হাতে এখনো 1 মাস সময় আছে। এখনই কেন এত প্রস্তুতি? প্রিয়লা হয়তো নিজের বিয়ে নিয়ে ব্যস্ত। হলুদে কি পরবে, বিয়েতে কি পরবে, রিসেপশনে কি পরবে, বিয়ের কোথাও কি করবে, তার বউকে কোন শাড়িতে ভালো মানাবে, বিয়ের পর কোথায় কোথায় ঘুরতে যাওয়া হবে, সবকিছুর প্ল্যানিং করছে। করা উচিত। প্রিয়া রিমির ভীষণ ভালো বন্ধু। এই মেয়েটা রিমির খারাপ সময় থেকে তার পাশে থেকে দেখেছে। যদিও প্রিয়ার থেকে কখনো কোনো সাহায্য রিমি নেয়নি। প্রিয়াও রিমিকে জোর করেনি, কারণ রিমিকে সে বুঝে, সম্মান করে। শুধুমাত্র আর্থিক সাহায্য করাটাই কি সাহায্য? না। একাকিত্বে কেউ যদি নীরবে পাশে এসে বসে সেটাও অনেক বড় সাহায্য। কেউ একজন তার কাছে বিপদ থেকে তাকে বাঁচাবে, এই বরাস্তল থাকাটাও অনেক বড় সাহায্য। যাকে বলে মানি ব্যাক সাপোর্ট, এই একটা মানসিক সাপোর্ট, এই একটা সম্পর্কই তো টিকে আছে রিমির বন্ধুত্বের সম্পর্ক। এই সম্পর্ক রিমি নষ্ট করতে চায় না, কিছুতেই না। এই মেয়েটিকে সে কখনো কষ্ট দিতে পারবে না, কখনোই না। রিমি, সে চেনা সুর। রিমি থমকে দাঁড়ালো, তবে পেছনে ফিরে তাকালো না। আজ শুক্রবার, ভার্সিটি নেই, টিউশন নেই, সকল অফিস আদালত বন্ধ। তাই মানুষজনের ভিড় খানিকটা কম। রিমি এসেছিল সাপ্তাহিক বাজার করতে। বাজার শেষ, বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে চলেছে সে। হাতই প্রিয়লের অপ্রত্যাশিত আগমন।
রিমি ফের হাঁটতে শুরু করলো। প্রিয়ল উপায় না পেয়ে দ্রুত গতিতে এগিয়ে রিমির পথ আটকে দিল। রিমি বিরক্তি ভঙ্গিমায় প্রিয়লের দিকে তাকালো। এতদিন জ্বালাইনি, খুব শান্তিতে ছিলি তাই না? রিমি জবাব দিল না। প্রিয়ল ফের বলল, আমি অশান্তিতে দেখে তোকে কিভাবে শান্তিতে থাকতে দেই বলতো? নেহাত কাজের তাগিদে শহর ছাড়া ছিলাম। কি চান আপনি বলুন তো? কেন দু নৌকা পা দিয়ে চলতে চাচ্ছেন? দেখুন, আমার আর আপনার মধ্যে আর কিচ্ছু হওয়ার নেই। সামনে আপনার বিয়ে, সেটা নিয়ে সেটা ভুলে যাবেন না। আমি এখনো প্রিয়াকে কিছু বলিনি, ও কষ্ট পাবে বলে। আপনি যদি ফের আমাকে বিরক্ত করেন, আমি প্রিয়াকে সবকিছু বলে দেব। তুই আমাকে থ্রেট দিচ্ছিস? বেশ তো, যা গিয়ে বল প্রিয়াকে। আমার তো উপকারই হবে। এমনিতেও এই বিয়েতে আমার মত নেই, বিয়ে ভাঙলে আমারই লাভ। আপনি দয়া করে আমার পিছু ছাড়ুন। আমি আপনার কাছে হাত জোড় করছি। এতই সহজ? তুই ভালো করেই জানিস আমার জেদ কেমন। আমি যেটা চাই সেটা হাসিল করেই ছাড়ি। সো, যা জানতে চাচ্ছি বল। রিমি গর্জে উঠে বলল, কি কি হবে বলে? আগেও বলতে চেয়েছি, বিশ্বাস করেছিলেন আমাকে? করেননি। এখন আমি যা বলবো আমার সব কথা বিশ্বাস করতে পারবেন? আমার তো মনে হয় না। আর বিশ্বাস করেই বা কি হবে? কিছুদিন পর আপনার বিয়ে। একটা মেয়ে হাজারো স্বপ্ন বুনে ফেলেছে আপনাকে নিয়ে। পারবেন সেই স্বপ্ন ভেঙে আমাকে আপন করতে? পারবেন না। আপনার ফ্যামিলি মানবে না, আপনার মা মানবে না। আপনার কাছে তো আপনার পরিবারই সব। তাছাড়া আপনি পারলেও আমি পারবো না। আমি কিছুতেই পারবো না প্রিয়ার স্বপ্ন ভেঙে নিজের স্বপ্ন করতে। প্রিয়াকে কষ্ট দিতে কিছুতেই না। আমি চাইও না আপনার স্বপ্ন বুনতে। আপনি আমার জীবনের দুঃস্বপ্ন হয়ে এসেছিলেন। সুস্বপ্ন মানুষ মনে রাখলেও দুঃস্বপ্ন মানুষ মনে রাখে না, রাখতে চায় না। আমিও চাই না। আমি দুঃস্বপ্ন বলে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছি। সেই স্বপ্নে আপনার কোনো অস্তিত্ব নেই। তুই ভুল বললি রিমি। সুস্বপ্ন মানুষ দুদিনেই ভুলে যায়, কিন্তু দুঃস্বপ্ন প্রতিনিয়ত মনে পড়ে। দুঃস্বপ্ন মানুষ চাইলেও বলতে পারে না। আমি জানি তুইও পারিসনি আমাকে বলতে, আর পারবিও না। খুব পারবো। আমি তোকে বলতে দেবই না রিমি। আমি যন্ত্রণায় কুরে কুরে মরবো, আর তুই সব বলে নতুন স্বপ্ন দেখবি। এটা আমি কি করে মেনে নিব বল? আপনিও আমাকে বলে যাবেন। রিমি নামে কারোর অস্তিত্ব ছিল কখনো, সেটা হয়তো বলে যাবেন। আমিও চাই আপনি বলে যান। বলে যান রিমি নামে কারোর সাথে কথা দেখা হয়েছিল। বলে যান সব। শুধু মনে রাখুন, প্রিয়াই আপনার বর্তমান ভবিষ্যৎ। ওর সাথে সুন্দর সম্পর্ক সাজান, যেখানে থাকবে শুধু সুখ আর সুখ। অতীতের কোনো স্মৃতি জায়গা থাকবে না সেখানে। রিমি রিমি বাহাত উঁচু করে থামিয়ে দিল প্রিয়লকে। নিচের দিকে তাকিয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আমি অনেক কষ্ট নিজেকে সামলিয়েছি। এতগুলো বছর ধরে তোমার ভিতরে জমে থাকা আমার ভিতরে জমে থাকা বিশাল পাহাড়ের সৃষ্টি হয়েছে। আপনি সামনে সামনে আসলে সেই পাহাড় ধীরে ধীরে বেড়ে চলে। দৃশ্যমান পাহাড় অতীত বৃষ্টিতে ভূমিকম্পে ভেঙে পড়ে, কিন্তু আমার এই কষ্টের পাহাড় ভাঙবে না কিছুতে। আপনি এইভাবে বারবার আমার সামনে চলে আসলে অতীতের তিক্ত স্মৃতি আমার সামনে ভেসে ওঠে। ভীষণ যন্ত্রণা হয় আমার। এভাবে আমি বাঁচতে পারবো না বাঁচতে। আমি আবারও আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমার পিছু ছাড়ুন। দয়া করে আমাকে বাঁচতে দিন। আমি বাঁচতে চাই। নিজেকে সুন্দর নিজের জীবন সুন্দর করে সাজাতে চাই। প্লিজ আমাকে বাঁচতে দিন। রিমির কথাগুলো প্রিয়লের মনে মিশ্র অনুভূতির জন্ম দিল। সে রাগে ক্রোধে পেছনে ফিরে রাস্তার দেওয়ালে জোরে ঘুষি মারল। তার হাত ফেটে নীলব বর্ণ ধারণ করতে শুরু করেছে। খানিকটা রক্ত বের হচ্ছে। রিমি সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না। সে কোনো না কোনো দিকে তাকিয়ে সামনে হাঁটতে শুরু করলো। তার মাথায় এখন অনেক কিছুই ঘুরপাক খাচ্ছে। তার চোখের মুখে অস্থিরতা স্পষ্ট। মানুষ যখন অধিক রেগে থাকে, অথবা ভাবনায় ডুবে থাকে, অথবা মনের মধ্যে অস্থিরতা কাজ করে, তখন দিকহারা হয়ে যায়। রিমিও কি তাই হয়েছে? সে কি বাসায় যাওয়ার রাস্তা ভুলে গেল? চোখের পলকে ঘটে গেল অকল্পনীয় ঘটনা। একটি বাস এসে রিমিকে ধাক্কা দিয়ে চলে গেল। রিমি ছিটকে কয়েক কদম পিছনে পড়ে গেল। মানুষের চিৎকার শুনে প্রিয়ল পিছনে ফিরে তাকালো। তার সামনে পড়ে আছে রিমির নিস্তেজ দেহ। মাথা ফেটে রক্ত গড়িয়ে রাস্তা রক্তিম হয়ে উঠেছে। কি আশ্চর্য! প্রিয়ল দেখেও রিমির দিকে এগোতে পারছে না। যেন তার পা দুটো শিকল দিয়ে বেঁধে রেখেছে কেউ।
চলার শক্তি নেই, শুধু চোখ বেয়ে গড়িয়ে পড়ছে উষ্ণ নোনা জলে। মুহূর্তেই প্রিয়লের দুনিয়া উলটপালট লাগছে। আশেপাশে সবাইকে অদৃশ্য মনে হচ্ছে, মানুষের শব্দগুলি কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। কেন হচ্ছে এমন? অ্যাম্বুলেন্সের বিকট শব্দে প্রিয়লের হুঁশ ফিরল। কাছেই হাসপাতাল তাকায়, অ্যাম্বুলেন্স আসতে বেশি সময় নেয়নি। সবাই দৌড়াদৌড়ি করে রিমিকে অ্যাম্বুলেন্সে তুলেছে। প্রিয়ল আর এক মুহূর্ত দেরি করতে পারল না, ছুটে গেল রিমির কাছে, রিমির গালে হাত রেখে বলল, রিমি, এই রিমি, কথা বল। আমি আর তোকে জ্বালাবো না, সত্যি জ্বালাবো না। তবুও একবার চোখ মেলে তাকা আমার দিকে। তুই না একটু আগেই বললি তুই বাঁচতে চাস, জীবনটাকে সুন্দর করে সাজাতে চাস, কেন এখনই চলে যেতে চাচ্ছিস রিমি? প্লিজ কথা বল, প্লিজ। মা, আমি কফিতে চিনি খাই না, জানো না তুমি? নিতা খানম অন্যমনস্ক হয়ে বলল, ও, ভুলে ফেলেছি, ভুলে দিয়ে ফেলেছি। তোর বাবাকে দিয়ে আয় তাহলে, তোকে আবার বানিয়ে দিচ্ছি। বাবা কফি খায় না মা। তোমার আজ কি হয়েছে বলো তো? সব ভুলে যাচ্ছ, বাবার শার্ট আয়রন করতে গিয়ে ফুরিয়ে ফেলেছো, আবার এখনো অন্যমনস্ক লাগছে। কি হয়েছে মা? জানি না, মনের মধ্যে কেমন খু গাইছে, অস্থির লাগছে আমার। প্রেশার মেমে দেখেছো? প্রেশার লো করেছে মনে হয়। কেন যে ঠিক মতো খাওয়া দাওয়া করো না তুমি? প্রেশার মেপে দেখবে এসো। তুই যা, আমি কাজ সেরে আসছি। এখনই আসবে তুমি? আসছি আসছি করে আবার বলে যাবে। নিবিড়ের কথা শেষ হতে না হতে নিতা খানমের মোবাইল বেজে উঠলো। নিবিড় দেখলো কে কল করলো। প্রিয়ল ভাইয়া। নিতা খানম বিস্মিত হলো। প্রিয়ল? ও কেন এই সময় কল করেছে? দে দেখি, জরুরি কিছু হবে হয়তো। নিবিড় মায়ের দিকে মোবাইল এগিয়ে দিয়ে নিজের রুমে চলে গেল। নিতা খানম মোবাইল কানে ধরে বলল, হ্যাঁ প্রিয়ল বল। কাকিমা। তোর কণ্ঠে এমন শোনাচ্ছে কেন? প্রিয়ল, তুই কাঁদছিস? কি হয়েছে বাবা? প্রিয়ল নিজেকে শক্ত রাখার চেষ্টা করেও পারছে না। রিমিকে হারানোর ভয়ে অশ্রু যেন আজ বাদ মানছে না। প্রিয়ল একবার শব্দ করেই কেঁদে ফেললো। কাকিমা, তুমি আসো কাকিমা, আমার ভীষণ ভয় করছে। রিমি, রিমি কথা বলছে না কাকিমা। রিমির নাম শুনতে নিতা কানমের অস্থিরতা বেড়ে গেল। কি হয়েছে রিমির? রিমি কোথায়? তুই এখন কোথায় আছিস? রিমি অ্যাক্সিডেন্ট করেছে কাকিমা। চলবে। প্রেমের রশি বেয়ে গল্পের প্রথম অংশ। রাইটার রাত্রি। গল্প কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। দেখা হবে এই গল্পের পরবর্তী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন। সালাম আলাইকুম।